আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, বেশ কিছুদিন পর আবার আপনার সাথে যুক্ত হলাম। এর মধ্যে রাজনৈতিক ঘটনার প্রবাহ বেশ খানিকটা এগিয়েছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ভারত ইস্যু, আর অন্যদিকে ভারতের রাজনীতিতে বাংলাদেশ ইস্যু। দুই পক্ষের উত্তেজনা চলছে। আহ তারা, বিজেপি যেমন প্রোগ্রাম করছে, আগরতলা মিশনে হামলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে আবার দেখা যাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, তারা স্মারকলিপি দিয়েছে, আগরতলা অভিমুখে যাত্রা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। পরিস্থিতি বেশ যখন সংকটাপন্ন, তাতে সায় দিয়েছে মোটামুটি সবগুলো রাজনৈতিক দলই। এখন আহ ডক্টর ইউনূসের অবস্থানটা কিভাবে চিহ্নিত হবে, এর মধ্যে পররাষ্ট্র সচিবও এসছেন। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে যে প্রসঙ্গগুলো আপনি আনছেন এখন তো অনেকগুলো প্রসঙ্গ লম্বা হয়ে যাবে হয়তো। বিষয়টা ঠিক, এবং আপনি একটা কথা বললেন ইতিমধ্যে যে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন ভারতের হাই কমিশনে গেছে এবং তারা স্মারকলিপি দিয়েছে, এবং পত্রিকা আজকে নিউজ আসছে ইত্তেফাকে বেশ বড় হেডলাইন, সেটা হলো ভারতীয় হাই কমিশনে বিএনপির তিনটা সংগঠনের স্মারকলিপি। এবং এই তিনটা সংগঠনের স্মারকলিপি দিচ্ছে, এখানেই কিন্তু শেষ নয়। এবং তারা বলছে যে আগামীকাল বাদে পরশুদিন 11 তারিখ তারা আবার এই তিনটা সংগঠনই আগরতলা অভিমুখে তাদের অভিযাত্রা শুরু হবে। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে একটা দেশের পতাকা অবমাননা করেছে কিংবা তার উপর হাই কমিশনে আঘাত করেছে, এটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হতে পারে, কিন্তু আমি যে জায়গাটায় বলবো সেটা হলো আজকে পর্যন্ত দেশের যে সিচুয়েশন, তাতে সরকার টু সরকার প্রতিবাদ হওয়াটা খুব যৌক্তিক। মানে আমরা এমন না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ লেগেছে বা কিছু। সুতরাং সেক্ষেত্রে আহ ব্যক্তি উদ্যোগে যদি কেউ যায় বা দল যদি যায়, তাহলে সেটা কি প্রমাণ করতে চায়? বিষয়টা এমন হতে পারে যে আমরা দেশপ্রেমিক, সুতরাং ভারত আমাদের এই বিষয়গুলোকে অপমান করেছে এবং আমরা একটা স্ট্যান্ড নিচ্ছি, এবং আলটিমেটলি এটা এন্টি ইন্ডিয়া বিরোধী একটা সেন্টিমেন্ট হয়। কিন্তু ইতিমধ্যে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে বিগত সরকার, যে পতিত সরকার ছিল শেখ হাসিনা, সে কিন্তু বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার কাছে ইন্ডিয়ার পক্ষের শক্তি হিসাবে একেবারে সুপার আইডেন্টিফাইড ছিল। এবং প্রধানমন্ত্রী নিজেও অনেক জায়গায় বলেছেন যে ইন্ডিয়াকে আমি যা দিয়েছি সেটা যারা চিরদিন মনে রাখবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এগুলো আমাদের কথা নয়, এগুলো তাদের কথাই টাইম টু টাইম বলেছে। আমরা শুধু এটা স্মরণ করছি। পাশাপাশি যদি আমরা হুম। দেখি যে ইউনূস সরকার আসার পর, তার আগেই তিনি প্যারিস থেকেই বলেছিলেন যে ভারত বাংলাদেশ যদি কখনো অশান্ত হয় তাহলে ভারতেও অশান্তি হবে, অশান্ত হতে হবে নানান জায়গায়। বিশেষ করে সেভেন সিস্টারকে টার্গেট করে কথা বলেছেন। একইভাবে আমি দেখেছি এই সরকারের সাথে যারা আছে, পাশাপাশি প্যারালাল চলছে, তারা হলো সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটি, এরা ইভেন বৈষম্য বিরোধী ছাত্রের যারা আছে, তারাও কিন্তু ভারতে স্মারকলিপি দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে গ্রুপই বিএনপি এবং ওরা যে গেল, তাতে কোনটার গ্রহণযোগ্যতা বেশি? মানে সত্যি সত্যি এন্টি ইন্ডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে কিন্তু মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এবং সমন্বয়দেরকে। তারা যে স্মারকলিপিটা নিয়ে গেছে, তাদের যে ঝাঁঝালো কথা, জোরালো কথা, কিন্তু বিএনপির বেলায় সেটা একটু কম দেখা গেছে। এখন আমার প্রশ্ন ওখানে না, প্রশ্ন হচ্ছে এই যে ইতিমধ্যে ইউনূস সাহেব কিন্তু এন্টি ইন্ডিয়া গভর্নমেন্ট হিসেবে আইডেন্টিফাইড হয়ে গেছে। আমরা দেখেছি, আমরা ভারতের বিভিন্ন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, ইভেন পশ্চিমবঙ্গের যদি কিছু মিডিয়া আমরা দেখি, সেখানে এটা পরিষ্কার যে ইউনূস সরকার এন্টি ইন্ডিয়া হিসেবে আইডেন্টিফাইড। তাহলে আমরা দুটো শক্তি পেলাম বাংলাদেশে। একটা হলো শেখ হাসিনা ভারতের পক্ষ শক্তি হিসেবে একেবারে প্রতিষ্ঠিত ছিল, এবং ইউনূস সাহেব আহ, ভারতের পক্ষ শক্তি নয় বলে ইতিমধ্যে প্রমাণ করেছেন। তাহলে বিএনপি যে রোলটা নিতেছে, তাহলে বিএনপির রোলটায় যদি আমি মনে করি যে ইউনূস সরকার হয়তো নির্বাচিত নয়, সেই নির্বাচিত নয় বিধায় উনি ভারতের পক্ষে কিংবা আমেরিকার পক্ষে কিংবা বিপক্ষে থাকলে কি আসে যায়, এই কথাটা আসতে পারে। কারণ সেটা অনির্বাচিত সরকার বলে, বা উনি বৈধ সরকার নয়, এরকম একটা ব্যাপার। আর যদি ইউনূস সাহেবের স্ট্যান্ডটাকে আমরা লুফে নেই, তাহলে বিএনপি সহ অনেকেরই সেটা সহযোগিতা করা দরকার। তাহলে আরো বেশি বেগবান হতে পারে। আমি এন্টি বিরোধী ইন্ডিয়া নই, আমি ইন্ডিয়া, দিন শেষে ইন্ডিয়া লাগবে বলেই আমি মনে করি। কিন্তু আমি বর্তমান যে পরিস্থিতি তার আলোকে বলছি। আপনি যদি বিষয়টা লক্ষ্য করেন যে এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই সরকারকে সম্প্রতি লন্ডনে বসে বলেছেন, কি বলেছেন,
যে সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই। সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন, প্রশ্ন হচ্ছে কে করবে, এটি করার এখতিয়ার কার, আপনারা কারা, আপনাদের ম্যান্ডেট কোথায়। সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়। আপনারা কারা, এই প্রশ্নগুলো উনি উত্থাপন করেছেন। তাহলে জনগণের ম্যান্ডেট নাই, যেহেতু ম্যান্ডেট নাই, সুতরাং এন্টি ইন্ডিয়া ইউনূস সাহেব থাকলেই কি আর না থাকলেই কি, বরং ওনারা যে স্টেপটা নিছেন সেটাই কার্যকর হবে। কিন্তু সেটার গ্রহণযোগ্যতাটা কতখানি, মানে ইন রেসপেক্ট অফ দিস, যে এই যে ইন্ডিয়া অভিমুখে তাদের যে লং মার্চ করার যে পরিকল্পনা কিংবা হাইকমিশনে তারা যে গেল, সেটা কতখানি গ্রহণযোগ্য হতে পারে। কেন আমি বলছি এটা তাদের কিরকম কথা, কারণ এই ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের মনে থাকার কথা, গত 22/11/2024 যুগান্তরে প্রকাশিত হয়েছে তার সংবাদটা। ওখানে তিনি বলেছেন বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেছেন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কারেক্ট, এটা আমরাও বলি। পাশাপাশি উনি বলছেন এটা বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পত্রিকায় আসছে, উনি বলছেন এটা সাংবিধানিক সরকার। সেখানে তো লজিকটা কি, অ্যাপিল বিভাগ থেকে তাকে বৈধতা দেওয়া হয়েছে সংবিধানের 106 ধারা মোতাবেক। সংবিধানের 106 ধারা মোতাবেক যদি তাকে বৈধতা দেওয়া হয় এবং সে সাংবিধানিক সরকার হয়, তাহলে সেই সংবিধান সংস্কার করার জন্য এই প্রশ্ন কোত্থেকে আসে, এখন আপনি কি, আপনার ম্যান্ডেট কে দিল, এই প্রশ্ন আমি করতে পারি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব করতে পারবেন না। আমি পরিষ্কার ভাষায় বলতে হয়, ফখরুল ইসলাম সাহেবের, আলমগীর সাহেবের বিএনপি ছেড়ে দিতে হবে, তা না হলে উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। উনি এক জায়গায় বলছেন যে এই সরকার সাংবিধানিক এবং সুপ্রিম কোর্ট সংবিধানের 106 ধারা মোতাবেক তাকে ম্যান্ডেট দিয়েছে এবং জনগণ বসিয়েছে, তাতে তারাও ছিলেন। তো তারা যদি থাকেন তাহলে ইউনূস সাহেবের যত কর্মকাণ্ড তার সাথে তার সহযোগিতা করতে হবে, বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ তার দলের, দলটা আমি জানি না, কিন্তু ব্যক্তির। এখন এই যে প্রশ্নটা উত্থাপন করলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং আমি মনে করি যে ইউনূস সাহেব যদি এন্টি ইন্ডিয়ান হয়ে থাকেন, আর ওনার যদি এরকম অ্যাটিটিউড আমরা যেটা দেখি তার তিনটা সংগঠনের, তাহলে তো একাকার হয়ে গেল। কিন্তু জোরালো কোনটা সেটা হলো বিষয়। আমি ইন্ডিয়া বিরোধী কথা বলার জন্য এখানে আসিনি। আমি সম্প্রতি দেখেছি যে তারা রিজভী সাহেব ইন্ডিয়ার শাড়ি পুড়ে ফেলেছেন, তাতে যেটা দাঁড়ায়, কিন্তু এখনো কি সে মানে ইউনূস সাহেবের চেয়ে বেশি এন্টি ইন্ডিয়ান প্রমাণ করেছেন? আমি কিন্তু এন্টি ইন্ডিয়ানই প্রমাণ করছেন কি সেখানে যাচ্ছে পারছেন কিনা বিষয়টা আমার কাছে দুইটা জিনিস পরিষ্কার হয়েছে। একদিকে আওয়ামী লীগ ছিল ওখানে গ্রহণযোগ্য, আর ইউনূস সাহেব গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে কেন তাদের এই যাত্রাটা শুরু হলো? এবং উনি এক জায়গায় বলছেন এটা তারা সাংবিধানিক সরকার, আর এক জায়গায় বলছেন এদের ম্যান্ডেট নাই। এই যে কনফিউজ করতেছেন, দেশবাসী কিন্তু বিএনপির মতো একটা বড় দলের দিকে তাকিয়ে আছে। সেখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এতে কিন্তু আমরা আস্থার সংকটে পড়ে যাচ্ছি। এবং এইরকম একটা ক্রাইসিস টাইমে এত বড় একটা দল যদি দেশবাসীকে অনাস্থার দিকে নিয়ে যায় বা সংকটের দিকে নিয়ে যায়, সেটা দায় কে নিবে? কিন্তু এমনি নর্মালি তো ইউনূস সাহেবকে বলা হতো যে তিনি আমেরিকার লোক, এটাই আমরা জানতাম অনেক আগে থেকে। এখন দেখা যাচ্ছে উনি কি তাহলে শিফট করলেন? আপনার কাছে কি মনে হয়? ডক্টর ইউনূস সাহেবের এখন পর্যন্ত যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, তাতে সে ভালো কিছু করতে চাচ্ছে এবং সংবিধান অনেক কিছু সংস্কার সে করতে চায়, এবং সেই সংস্কারে কিন্তু সব দল একত্রিত হয়েছে এবং একটা প্ল্যাটফর্মে গিয়ে তারা দাঁড়িয়েছিল। তার মানে কি, দলমত নির্বিশেষে সবাই ইউনূস সাহেবকে সমর্থন করেছে। হোক ইউনূস সাহেব এন্টি ইন্ডিয়ান, হোক ইউনূস সাহেব প্রো আমেরিকান, অথবা প্রো ইন্ডিয়ান কিংবা এন্টি আমেরিকান, হোয়াট এভার ইট ইজ, তাকে কিন্তু সমর্থন করেছে একটা প্ল্যাটফর্মে গিয়ে। সেটা আমরা ছবিতে দেখেছি। এখন একটা প্ল্যাটফর্মে গিয়ে যখন আপনারা সবাই ঐক্যের ডাকে সামিল হলেন, তখন ন্যাচারালি আমি মনে করি ইউনূস সাহেব যেটা করবেন, এবং পাশাপাশি বিএনপির মতো বড় দল যখন তাকে সাংবিধানিক বলতেছে, সুতরাং তাকে সহযোগিতা করা দরকার যে কোনো সংস্কারের ক্ষেত্রে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি মনে করি ইউনূস সাহেবের এখন একটা মোক্ষম সময়, একেবারে মোক্ষম সময় একটা জাতীয় সরকার গঠন করার। জাতীয় সরকার গঠন করলে আপনি যে দলের যেরকম অবস্থান, যে দলের যেরকম স্ট্যাটাস, সেই রকম আসন দিয়ে যদি আপনি একটা জাতীয় সরকার গঠন করেন, এবং সেক্ষেত্রে গঠন করার পর যদি আপনি এই সংবিধানটাকে যত রকমের সংস্কার সব করেন, তাহলে সব দল যদি আপনার সাথে থাকে, আপনার বৈধতা পাওয়া সহজ হবে। এক।
দুই, যদি এটা করতে গিয়ে কাউকে আপনি অফার দিলে যারা আসবে না এই জাতীয় হুম, সরকার গঠনের ক্ষেত্রে, তাহলে হুম, আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এই ঐক্যের হুম, ডাকে যে তারা আসলো, তারা সত্যি সত্যি আসলো কিনা। যারা আসবে না তারা প্রমাণ করবে যেটা ছিল কথার কথা, আসল কথা হুম, নয়, 1 নম্বর। 2 নম্বর, আমি দেখলাম ঐক্যের ডাকের পরেও কিন্তু জামাত ইসলামের আমির এক জায়গায় গিয়ে বলছেন সংস্কারের নামে যেন কালক্ষেপণ করা না হয়। পাশাপাশি আহ, আরো বড় দল বিএনপি, সে নির্বাচনের দিকে তার ঝোঁক রয়েছে যথেষ্ট, যে একটা ন্যায্য সময় পর তারা নির্বাচন চান, নির্বাচন চাওয়া অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে ঐক্যের ডাকের সাথে তো এখানে একটু কনফিউজিং মনে হয়। তবে আমি সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মানুষই কিন্তু বলেন জনগণ নির্বাচন চায়। সেক্ষেত্রে আমি যেহেতু ঐক্যের ডাক দিয়েছিল ইউনূস সাহেব এবং সবাই গিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তাহলে একইভাবে যদি সমস্ত রাজনৈতিক দল ইউনূস সাহেব বাদে, আওয়ামী লীগের কথা আমি এই মুহূর্তে বলবো না যেহেতু আওয়ামী লীগকে সরিয়ে সরকার এসেছে, সেক্ষেত্রে ইউনূস সরকার বাদে বাকি যারা যত রাজনৈতিক দল আছেন তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে একটা ছবি তুলতে পারেন একত্রে এবং বলেন যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই, তাইলে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, সংস্কার শেষে এবং স্বাভাবিক সময় দিয়ে। সেক্ষেত্রে সমস্ত জনগণ ধরা যাবে না, কেননা 15 থেকে 20% লোক অলওয়েজ থাকে ফ্লোটিং, বা 15%, তারা হইলো সময় বুঝে হিসাব করে ভোট দেয়। কাজেই সমস্ত রাজনৈতিক দল যদি এই উপদেষ্টা পরিষদ বাদে যদি তারা আসে একটা প্ল্যাটফর্মে এসে ঘোষণা দেয় আমরা সংস্কার পরে করবো, আগে নির্বাচন চাই, তাহলে দেশবাসী বিশ্বাস করবে বা দেশবাসী মনে করবে যে হ্যাঁ, সত্যি সত্যি নির্বাচন দরকার। সেটা প্রমাণ করা না পর্যন্ত আমার কাছে মনে হয় ইউনূস সাহেবকে সহযোগিতা করা দরকার, 1 নম্বর। 2 নম্বর, ইউনূস সাহেবের এইটা যদি করতে চান জাতীয় সরকার, সেক্ষেত্রে এই নাহিদ বলেন, আসিফ মাহমুদ বলেন, মাহফুজ আলম বলেন, এরা আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিল, নির্যাতিত হয়েছে, তারা তো অবশ্যই থাকবে। পাশাপাশি অন্য যারা আছে এরা কেউই রাজনৈতিক নয়। জাতীয় সরকার গঠন করতে গেলে প্রয়োজন তাদেরকে সবাইকে আপনি বাদ দিয়ে দেন। আপনার দরকার দেশ গঠন করা, আপনার দরকার ঐক্যমত্য তৈরি করা, আপনার দরকার শান্তি ফিরিয়ে আনা, আপনার দরকার সুন্দর গণতন্ত্র ফিরিয়ে আনা, আপনার দরকার সংস্কার। সুতরাং সব দল, রাজনৈতিক দলদেরকে ইমিডিয়েটলি আপনি অফার দেন জাতীয় সরকার বানাবেন, দেশবাসীর কাছে চিহ্নিত করেন কারা দেশের কি বলে জাতীয় সরকার চায়, কারা চায় না, এবং কারা গণতন্ত্র চায় কিংবা চায় না। যেহেতু বৃহত্তর রাজনৈতিক দল সবাই বলতেছে সংবিধান সংশোধন করা দরকার, তাহলে জাতীয় সরকার হয়ে করে ফেলেন, তাহলে তো ঝামেলা চলে যায়, এবং তারপরে নির্বাচিত হয়ে সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। কিন্তু একটা রিপোর্ট আজকে দেখলাম কাল বেলাতে, সেখানে বলা হচ্ছে যে জাতীয় সরকারে বিষয়ে বিএনপি না, অর্থাৎ বিএনপি চায় যে মানে নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতা আসবে তারা দেশ চালাবে। এই মুহূর্তে তারা এই অন্তর্বর্তী সরকারকেই বলছে যে আর জাতীয় সরকার না, জাতীয় সরকারের বদলে তারা নির্বাচন চায়। এবং জাতীয় সরকারের ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই যে আহ, আবার নতুন করে সরকার গঠন হবে, ওই সরকারের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, এমন একটা খবর কিন্তু আমি দেখছিলাম কালবেলাতে। যদিও এখন এই রিপোর্টটা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন বুঝতে পারছি না। আপনি কি বলবেন? যদি এটা আপনি দেখে থাকেন তাহলে তো আমরা যে জাতীয় ঐক্যের ডাক দিল ইউনূস সাহেব, সেখানে কি হম আমরা হম। থাকলাম? না, আমরা তা তো তো সেখানে থাকে থাকলাম না। না। না, তো আমি সেটাই থাকে তো না। বলতে চাচ্ছি। তারপরে আমি মনে করি ইউনূস সাহেবের হম উচিত জাতীয় সরকারের আহ্বান করা, এবং সে প্রয়োজনে প্রস্তাব পাঠাবে আমরা এইভাবে একটা জাতীয় সরকার করতে চাই সবাইকে হম নিয়ে, এবং সেখানে এটা নোট করবে পত্রিকা থেকে নিয়ে সবাই হম সাংবিধানিক সংস্কার চান, সবাই রাষ্ট্রীয় সংস্কার চান, সবকিছু যখন চান, এবং আমরা চাই একটা জাতীয় সরকার গঠন করতে, এবং সেক্ষেত্রে একটা অফার হম দেন। আমার কাছে মনে হয় এটা তো উচিত দেশের বৃহত্তর স্বার্থে। কারণ আপনি নির্বাচন করে, আমরা তো নির্বাচিত সরকারগুলো দেখেছি অতীতে, নির্বাচিত হম। সরকারগুলো দেখেছি, এবং শতবার আমাদের সংবিধান সংশোধন করতে করতে এমন জায়গায় আসছে সংবিধান নিজেই একটা স্বৈরতন্ত্রের পুস্তক হয়ে গেছে। অর্থাৎ এই সংবিধানের আলোকে নির্বাচন করে যিনিই বসবেন তিনি স্বৈরাচার হবেন। আর একেবারে ওনারা সংশোধন করে ফেলবেন, তাহলে আমাদের এখন করতে দোষ কি জাতীয় ঐক্যের ভিত্তিতে? এটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আবু হেনা রাজ্জাকির বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।